গুড ইভিনিং টু অল অফ ইউ। আমার আওয়াজ ক্লিয়ার আছে? গুড ইভিনিং টু অল অফ ইউ। আমার আওয়াজ ক্লিয়ার আছে? স্যার। হ্যাঁ স্যার। চলো, চলো তোমাদের ফোর্থ সেমের ফার্স্ট ক্লাসে, এটা তোমাদের ফোর্থ সেমের ফার্স্ট ক্লাসে আমি পীযূষ মণ্ডল দেখি কি হবে। ক্যামেরা অফ করে নেবে। আমি পীযূষ মণ্ডল তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। আই এম এমটেক ফ্রম, জানো কোথা থেকে? আগের সেশনে কেউ আছে থার্ড সেমের? এমটেক ফ্রম এনআইটি পাটনা, ঠিক আছে। আমি 2018 টু 2020 সেশনের পাস আউট। ওকে, চলো আজকে আমরা কি শিখবো সেটা দেখে নিই। তোমাদের এই যে সাবজেক্টটা আছে আরসিসি আর স্টিল স্ট্রাকচার, এটা আসলে দুটো সাবজেক্ট আছে, বুঝলে? একটা আরসিসি, একটা হচ্ছে কি স্টিল স্ট্রাকচার, ঠিক আছে। ফার্স্টে আমরা আজকে আরসিসি দিয়ে শুরু করব। ফার্স্টে দেখবো যে আরসিসি দরকার, আরসিসি তৈরি হলো কেন। আমাদের যে কংক্রিট ছিল নর্মাল পিসিসি, প্লেন সিমেন্ট কংক্রিট যেটা ছিল, সেটা দিয়েই তো কাজ চলতে পারতো, হঠাৎ আরসিসির দরকার কেন পড়লো, ঠিক আছে। আরসিসির কেন দরকার পড়লো, দেন আমরা দেখব যে আরসিসির যে কিছু কিছু টার্ম আছে, যেমন আমাদের ক্লিয়ার কভার, দেন কি দেখব ইফেক্টিভ কভার, और এর সাথে ক্লিয়ার ডেপথ, ইফেক্টিভ ডেপথ। তারপর এই জিনিসগুলো আমরা দেখব, স্টিরাপ কোনটা, ঠিক আছে। এইসব জিনিসগুলো আমরা দেখব। ক্লিয়ার? আজকে আমাদের টপিকটা থাকবে এর উপরে। মাইক অফ করে নেবে। আরসিসি দরকার পড়লো কেন, আরসিসি তৈরি হওয়ার কারণ কি? আরসিসি মানে কি হচ্ছে, আরসিসির ফুল ফর্ম কি? রেনফোর্স সিমেন্ট কংক্রিট। কনক্রিট। রেনফোর্স সিমেন্ট কংক্রিট, ঠিক আছে। কেউ বলতে পারবে আরসিসি দরকার পড়লো কেন? আরসিসি টেনসাইল স্ট্রেন্থ বাড়ানোর জন্য। হ্যাঁ, টেনসাইল স্ট্রেন্থ কনক্রিটে এমনি নরমাল থাকে না, তাই। হ্যাঁ, কংক্রিটের কম্প্রেশনটা বেশি থাকে, টেনশনে ফেলিয়ার হয়ে দেখা টেনসাইল যায় কম তাই। থাকে। আমাদের কংক্রিট যেটা, কংক্রিট কি হচ্ছে, টেনশন নিতে পারে না, টেনশনে কি হয়, উইক, ঠিক আছে। টেনশনে কি হচ্ছে, উইক। সেই জন্য আমরা কি করলাম, কিন্তু কম্প্রেশন ঠিকঠাক নিতে পারে, কিন্তু হেভি কম্প্রেশন নিতে পারে, কিন্তু কি আমাদের কংক্রিট কি হচ্ছে, টেনশন নিতে পারে না। সেই জন্য আমাদের কি হলো, এই জন্য আমরা কি করলাম, যে পোর্শনে কংক্রিটের যে পোর্শনে আমাদের কি আসবে,
টেনশন আসবে সেই পোর্শনে আমরা কি করলাম, আমরা সেখানে রেনফোর্সমেন্ট আর স্টিল প্রোভাইড করলাম। এর ফলে কি হলো, আমাদের কংক্রিটের যে এই যে উইকনেস, এটা কি হয়ে গেল, দূর হয়ে গেল। কিন্তু কংক্রিট, এটা তো সবাই অ্যান্সার দিতে পারলে ঠিক আছে, কম্প্রেশনে স্ট্রং, টেনশনে স্ট্রং নয় কেন? এটা কেউ অ্যান্সার দিতে পারবে যে টেনশনে কেন স্ট্রং নয়? এই কেমন, মানে এটা কি কারণে হচ্ছে যে কংক্রিট আমাদের কি হচ্ছে যে টেনশন নিতে স্যার পারছে না? কংক্রিট বিটের মেটেরিয়াল। হ্যাঁ, সে তো ঠিক আছে, বিটল মেটেরিয়াল, কিন্তু বিটল কারণটা কি, মানে মেনলি তাহলে কম্প্রেশন নিতে পারছে কেন? তাহলে বলো বিটল মেটেরিয়াল কাকে বলবো আমরা? বিটল মেটেরিয়াল আমরা লোড ये কাকে, सब অ্যাপ্লাই করলে ডিফরমেশন হয় না, मटेरियल ফেলিয়ার হয়ে যায়। डिफॉर्मेशन होने ডিফরমেশন হয় না, না একটা পার্সেন্টেজ আছে, কিছু একটা পার্সেন্টেজ বলেছিলাম। পোস্ট ইলাস্টিক ইলংগেশন যেটা, সেটা কত, লেস দেন 5%। পোস্ট ইলাস্টিক যেই ডিফরমেশন হবে সেটা হবে কত, 5%-এর থেকে যদি কম হয়, মানে একটা মেটেরিয়াল ইলাস্টিক জোনকে যখন ক্রস করবে, ইলাস্টিক জোন একটা কার্ভ আছে, যে কার্ভটা এই যে ইলাস্টিক জোন এইকে যখন ক্রস করলো, এটা তো মাইল স্টিলের কার্ভ আঁকলাম, এই যখন নিজের ইলাস্টিক জোনকে যখন ক্রস করলো, এটা হচ্ছে ইলাস্টিক জোনকে যখন ক্রস করলো, এর যে ডিফরমেশনটা হচ্ছে, এই ডিফরমেশনটা যদি আমাদের 5% থেকে কম হয়, তাহলে সেটাকে কি বলবো, ব্রিটল মেটেরিয়াল। আর যদি গ্রেটার দেন 5% হয়, তাহলে তখন সেটাকে কি বলবো, ডাকটাইল মেটেরিয়াল। তখন সেটাকে কি বলবো, ডাকটাইল মেটেরিয়াল। কিন্তু কংক্রিট আমাদের খালি কম্প্রেশনে নিচ্ছে না, হেভি টেনশন নিতে পারছে, কিন্তু কম্প্রেশন নিতে পারছে না কেন? এর অ্যান্সারটা কি বলতে পারবে? এর অ্যান্সারটা জানতে হলে আমাদেরকে কি জানতে হবে, আমাদেরকে কংক্রিটের ব্যাপারে জানতে হবে, যে কংক্রিট কি দিয়ে তৈরি, কংক্রিটের যে মেটেরিয়াল সেগুলো জানতে হবে। কি কি দিয়ে কংক্রিট তৈরি? নর্মাল एग्रीगेट এগ্রিগেট, सैंड এগ্রিগেট আর वाटर স্যান্ড। सीमेंट এগ্রিগেট আর স্যান্ড আলাদা। এগ্রিগেটের দুটো ना सर পার্ট, এগ্রিগেটের फाइन कोर्स দুটো পার্ট, একটা হলো কোর্স এগ্রিগেট, একটা হলো ফাইন फाइन এগ্রিগেট, ঠিক আছে? একটা হলো কোর্স এগ্রিগেট আর একটা হলো কি আমাদের ফাইন এগ্রিগেট, ঠিক আছে? এগ্রিগেটেরই দুটো পার্ট, একটা হচ্ছে কোর্স, একটা ফাইন। কোর্স এগ্রিগেট কাকে বলবো, কোর্স এগ্রিগেট কাকে বলবো? सर 4.75 এর রিটার্ন জন ক্লাব যদি এগ্রিগেটের সাইজ 4 গ্রেটার দেন 4.7 4.75, কত, 4.75 মিটার, এমএম। না স্যার ম্যাম 4.75 এর বেশি হয়, তাহলে সেটাকে আমরা বলবো কোর্স এগ্রিগেট। আর লেস দেন 4.75 এর থেকে কম হলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো আমরা ফাইন এগ্রিগেট। আর কি থাকে, এগ্রিগেট থাকে, আর সিমেন্ট, আর water ওয়াটার, वाटर আর एडमिक्सचर admixture অ্যাডমিক্সচার, ঠিক আছে? এগুলো থাকে এখানে। ওয়াটার, সিমেন্টের কাজ কি? sir binder is a बाइंडिंग पूरा বাইন্ডার। সিমেন্ট হচ্ছে একটা কি, হুম। বাইন্ডার। बाइंडर ওয়াটার কি করে? ওয়াটার এই যে পুরো এই mix করে দেবে আমাদের যে আমাদের যে কি আছে, কোর্স এগ্রিগেট আছে, ফাইন এগ্রিগেট আছে, আর সিমেন্ট আছে, এদের যদি আমরা মিক্স করে এমনি, এরা কোনো কিন্তু রিয়াকশন করবে না। রিয়াকশন তখনই স্টার্ট হবে যখন এদের সাথে কে যোগ দেবে, আমাদের
ওয়াটার, তাই তো? ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা কি বললাম একটু আগে পর্যন্ত, যে ফাইন যে অ্যাগ্রিগেট তার কি হচ্ছে, সাইজ হবে 4.75 mm এর থেকে কম। তাহলে 4.75 mm এর থেকে কম, আর আমরা ফাইন অ্যাগ্রিগেট হিসাবে কি ইউজ করে থাকি? ফাইন স্যান্ড। স্যান্ড। ফাইন অ্যাগ্রিগেট হিসাবে আমরা কি ইউজ করে থাকি? স্যান্ড। তাহলে এটা বলো তো, আমরা স্যান্ড ইউজ করি, আমরা ক্লে ইউজ করি না কেন? ক্লে তো স্যান্ডের থেকেও কি হচ্ছে আমাদের ছোট অ্যাগ্রিগেট, তাহলে ওর সাইজও আমাদের বাই ডেফিনেশন, তাহলে ক্লেও ফাইন অ্যাগ্রিগেট বাই ডেফিনেশন, তাহলে ক্লেও আমাদের কি হচ্ছে? ফাইন অ্যাগ্রিগেট। তাহলে আমরা স্যান্ড ইউজ করছি, ক্লে ইউজ করছি না, কারণ কি? কারণ আমরা স্যান্ডের বদলে ক্লে ইউজ করতে পারি। কি মনে হচ্ছে? আমরা কি স্যান্ডের বদলে ক্লে ইউজ করতে পারি? না স্যার। কেন? আমরা স্যান্ডটাকে ইউজ করছি, কিন্তু আমরা ক্লেটাকে ইউজ করছি না, কারণ কি? ক্লেও তো আমাদের কি হচ্ছে, সাইজ হচ্ছে ফাইন অ্যাগ্রিগেট, মানে ফাইন অ্যাগ্রিগেট যে ডেফিনেশন আমাদের, যে 4.75 mm, তার থেকে ছোট হতে হবে, ক্লেও তো ছোট। তাহলে স্যার প্রবলেমটা কোথায়? কিন্তু হ্যাঁ বলো। স্যার হুম। স্যার বলছি স্যান্ডটা কিন্তু স্যার বাইন্ডার হিসেবে কোনো এফেক্ট করে না, বাট ক্লেটা হচ্ছে বাইন্ডারের মতো একটু হলেও কাজ করে আর কি। উম, কাছাকাছি অ্যান্সার আছে, কিন্তু একটু কি করে বলতে হবে। দেখো, ফাইন অ্যাগ্রিগেটের কাজ কি, এর আগে আমাকে জানতে হবে ফাইন অ্যাগ্রিগেটটা আমরা ইউজ করছি কেন, কোর্স অ্যাগ্রিগেটটা কেন ইউজ করছি। আর এটা মাথায় রাখবে, আমাদের অ্যাগ্রিগেট যেটা থাকে সেটার কাজ কি, সেটার কাজ হচ্ছে কংক্রিটটাকে বাল্ক প্রোভাইড করা, মানে লার্জ ভলিউম যেটা, সেটাকে আমাদের অ্যাচিভ করানো, লার্জ ভলিউম। ঠিক আছে, বাল্কনেস কি বলে, প্রোভাইড করা। এটা প্রায় 60 to 70% আমাদের কি থাকে, কংক্রিটের মধ্যে কি থাকে, 60 to 70% আমাদের কি থাকে, আমাদের অ্যাগ্রিগেট থাকে। ঠিক আছে, এর মধ্যে যে কোর্স অ্যাগ্রিগেট, তার কাজ কি? তার কাজ হলো যে লোডটা আমাদের আসছে, লোডের পুরো লোডটা হচ্ছে বেয়ার করা, পুরো লোডটাকে বেয়ার করা হচ্ছে কার কাজ? পুরো লোডটাকেই কি বলে, অ্যাবজর্ব করা, লোডটাকে সহ্য করা হচ্ছে কার কাজ? আমাদের হচ্ছে এই কোর্স অ্যাগ্রিগেটের কাজ। উইথস্ট্যান্ড দ্য লোড। ঠিক আছে, আমাদের যে লোড অ্যাপ্লাই হবে এটার মধ্যে, পুরোটা বিয়ার করে হচ্ছে আমাদের কার কাজ? আমাদের যে কোর্স অ্যাগ্রিগেট থাকবে তার কাজ। কোর্স অ্যাগ্রিগেটের কাজ হচ্ছে লোডটাকে বিয়ার করা। তাহলে ফাইন অ্যাগ্রিগেটের কাজ কি? তাহলে আমাদের ফাইন অ্যাগ্রিগেটের কাজ কি? কোর্স অ্যাগ্রিগেটের কাজ তো লোডটাকে বিয়ার করা, ফাইন অ্যাগ্রিগেটের কাজ কি? কোর্স এগ্রিগেটের যে ফাঁকা জায়গাগুলো থাকবে ওগুলোকে এইগুলো পূরণ করা, এইগুলোকে কি করা? ফিল করা। এই যে ফাঁকা জায়গাগুলো আছে, ভয়েডগুলো আছে, সেগুলোকে ফিল করা। ফিল করলে হবেটা কি? ফিল করলে কি হবে আমাদের যে, স্যার স্ট্রেন্থ গেইন হবে না? হ্যাঁ স্ট্রেংথ গেইন হবে, কিন্তু মেনলি হবে কি, যে আমাদের যে এই যে কংক্রিটটাকে কি হবে, স্টেবিলিটি প্রোভাইড করবে। স্টেবিলিটি মানে যে যদি এগুলো পরপর রাখা থাকতো, এবার এটার মধ্যে কোনো, এগুলো পরপর রাখা আছে, এর মধ্যে কি নেই, কোনো ফাইন অ্যাগ্রিগেট নেই, তাহলে এখানে যখন লোড লাগতো, তাহলে এটা কি চান্স ছিল, এটা এখান থেকে আউট হয়ে যাবে। কিন্তু এখানে যদি আমাদের কি থাকে, এখানে যদি আমাদের এটাতে যেমন কি আছে, ফাইন অ্যাগ্রিগেট আছে, তাহলে কি হলো, এটাকে এই পুরো সিস্টেমটাকে কি করলো, একটা স্টেবিলিটি প্রোভাইড করলো, পুরো সিস্টেমটাকে কি করলো, একটা কি প্রোভাইড করলো, প্রোভাইড স্টেবিলিটি। তাহলে ফাইন অ্যাগ্রিগেটের কাজ কি, স্টেবিলিটি প্রোভাইড করা। আর যে ভয়েড আছে কোর্স অ্যাগ্রিগেটের রাখার পরে, কোর্স অ্যাগ্রিগেটের মাঝে মাঝে সেই ভয়েডগুলোকে ফিল করা।
ঠিক আছে, ক্লিয়ার এতটা? হ্যাঁ স্যার। কারো কোনো ডাউট? তাহলে কি বললাম আমি, যে তাহলে ফাইন অ্যাগ্রিগেটের কাজ হলো যে আমাদের যে ভয়েডগুলো আছে সেগুলোকে ফিল করা। তাহলে স্যান্ড আর ক্লের মধ্যে পার্থক্য কি হয়ে যাচ্ছে? পার্থক্য এটাই হয়ে যাচ্ছে, যদি আমাদের একটা স্যান্ডের যে পার্টিকেলগুলো আছে এগুলো যদি থাকে, এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে কোহেশনলেস। কোহেশনলেস, কোহেশনলেস মানে কি হচ্ছে, আর এগুলো হচ্ছে কি কোহেসিভ। এগুলো হচ্ছে কি কোহেসিভ, ক্লে হচ্ছে কি কোহেসিভ ইন নেচার, আর এটা হচ্ছে কোহেশনলেস। মানে তুমি যদি একটা দানা বালি ওঠাও, একটা সিঙ্গেল বালি ওঠাও, তুমি ওঠাতে পারবে। এ কি হবে, এ পাশের যে কি আছে বালির কণাটাকে, সেটাকে টানবে না বা সেটাকে সাথে নিয়ে উঠবে না। ঠিক আছে, বুঝতে পারছো? যে একটা তুমি যদি বালি কি হচ্ছে, তুমি যদি মনে করো এরকম একটা বক্সের মধ্যে কি রেখেছো, একটু মনে করো টিল্টেড আছে কোনো একটা পোর্শন, পুরো চৌকোন নেই, মনে করো এরম টাইপের আছে। ঠিক আছে, তাহলে তুমি যদি এখানে বালি রাখো কি হবে, যদি বালি রাখো তো বালিটা এই পর্যন্ত চলে যাবে, কারণ ওর তো আরেকটা কণা আরেকটা কণাকে কি করছে না, অ্যাট্রাক্ট করছে না। কোহেশনলেস মানে কি, কোনো রকম অ্যাট্রাকশন থাকবে না দুটো জিনিসের মধ্যে, দুটো কণার মধ্যে। তাহলে কি হবে, ইজিলি এখান থেকে গিয়ে কি হবে, এই কর্নারে চলে যাবে। তাহলে যখন আমরা ওই কংক্রিটের মধ্যে যখন মিক্সটা দেখব, ও কি হবে, আমাদের স্যান্ড যেটা, সেটা কি ভালো করে যে কোনো গ্যাপগুলোকে কি হবে, খুব ইজিলি কি করবে, ফিল করতে পারবে। খুব ইজিলি কি করবে, যে কোনো ভয়েডকে ফিল করতে পারবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ক্লে যেহেতু কোহেসিভ, কোহেসিভ মানে কি, ও ওর পাশের যে কণাটা থাকবে, পাশের যে কণা ক্লে পার্টিকেল থাকবে, তাকে কি করবে, অ্যাট্রাক্ট করবে। যেহেতু কোহেসিভ ইন নেচার, সে কি হবে, পাশের কণাটাকে অ্যাট্রাক্ট করবে। তাহলে কি দেখা যাবে, যদি এরকম কোনো স্ট্রাকচার হয় যেখানে আমাকে কি করতে হবে, ফিল করতে হবে, ও কি হবে, এই পর্যন্ত গেল, আর এগোতে দিল না, আর কোনো পার্টিকেলকে কি করতে দিল না, এগোতে দিল না। তাহলে কি দেখা যাবে লাস্টে, এ ভালো করে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোকে কি করবে, ফিল করতে পারবে না। বুঝতে পারলে? ক্লিয়ার হলো ব্যাপারটা? যেহেতু ক্লে একটা কোহেসিভ ইন নেচার, যেহেতু এই কোহেসিভ পার্টিকেল, ক্লে একটা কোহেসিভ পার্টিকেল। কোহেশন মানে বুঝতে পারছো, যদি কোনো দুটো এক সেম টাইপের দুটো মেটেরিয়াল যদি নিজেদের মধ্যে অ্যাট্রাক্ট করে, নিজেদের দুটো সেম টাইপের মেটেরিয়াল দুটো জিনিসকে অ্যাট্রাক্ট করে পার্টিকেল, তাহলে সেটাকে বলা হবে কি, কোহেশন। সেটাকে কি বলা হবে, কোহেশন। ঠিক আছে, এখানে কি হচ্ছে, দুটো পার্টিকেল নিজেদের মধ্যে, স্যান্ডের ক্ষেত্রে দুটো দুটো জিনিসকে কি করছে, অ্যাট্রাক্ট করে না, সেজন্য এটা হচ্ছে কোহেশনলেস। কিন্তু এটা যেহেতু করে, সেহেতু হয়ে গেল কোহেসিভ। যেহেতু কোহেসিভ ইন নেচার ক্লে, সেজন্য কি হবে, এ ভালো করে গ্যাপকে ফিল করতে পারবে না, সেজন্য আমরা কি করি, ক্লেকে কি করি, অ্যাজ এ ফাইন অ্যাগ্রিগেট আমরা ইউজ করি না। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো, এতদূর পর্যন্ত তো এলাম। আমরা কি দেখছিলাম, যে রিইনফোর্সমেন্ট কি, কংক্রিট যে আছে সে টেনশন কেন নিতে পারে না, কম্প্রেশন কেন নিতে পারে। তাহলে এতদূর কি বুঝলাম আমরা, এখানে কংক্রিটের মধ্যে কি থাকে, এগ্রিগেট থাকে, আর কোর্স এগ্রিগেট থাকে, আর কি থাকে, স্যান্ড সিমেন্ট পেস্ট থাকে, স্যান্ড সিমেন্ট পেস্ট থাকে তার সাইডে সাইডে, তাই তো? হ্যাঁ স্যার। স্যান্ড সিমেন্ট পেস্ট থাকে এটার মধ্যে। বাকি এই স্যান্ড সিমেন্ট পেস্ট যেহেতু থাকে, সেহেতু কি হচ্ছে, দেখো তুমি এটার মধ্যে মেকানিজমটা কেমন টাইপের, তোমাদের সবার কাছে পেন আছে, পেন আর পেনের ঢাকনা আছে, মনে করো পেন আর পেনের ঢাকনা আছে। হ্যাঁ স্যার আছি। তো দেখো, যদি পেনের ঢাকনাটাকে নিও, পেনের ঢাকনাটা যখন পেনের মধ্যে লাগাচ্ছ, তবে এটাকে কম্প্রেস করো,
তো হাতে ফুটিয়ে নিও না, এরকম করে কম্প্রেস করলে নি পেনে হাতেই ঢুকে গেল, সেরকম কিছু করো না। দেখো কম্প্রেস করো, দেখো যে ঢাকনাটা কিন্তু সেই মুহূর্তে কি হচ্ছে, আরামসে ঠিক আছে, কিন্তু এরপরে এটার মধ্যে টেনশন অ্যাপ্লাই করার চেষ্টা করো। এবার যখন তুমি পেনটাকে নিলে, পেনের ঢাকনাটাকে অ্যাটাচ করে কি করলে, কম্প্রেশন দেওয়ার চেষ্টা করলে, তখন দেখলে নর্মাল ঠিক আছে। এবার দেখলে যখন পেনটাকে নিয়ে কি করলে, টেনশন অ্যাপ্লাই করলে, মানে টানলে, তখন কি হলো, পেনের ঢাকনাটা বেরিয়ে চলে এলো। এলো তো, এলো কেন? কারণ হচ্ছে কি, এখানে এই ক্ষেত্রে এই জাংশন যেখানে ছিল, এখানে কি ছিল, এখানে ইন্টারফেস যে ছিল, যে ইন্টারফেসটা ছিল, এরকম ইন্টারফেস, এই দেখো এই যে অ্যাগ্রিগেটগুলো আছে, অ্যাগ্রিগেট আর মানে কংক্রিটের মধ্যে এরকম ইন্টারফেস হাজার হাজার ইন্টারফেস আছে। এই যে ইন্টারফেসটা পেন আর পেনের ঢাকনার মধ্যে যে ইন্টারফেস যেরকম টাইপের, সেরকম ইন্টারফেস দেখো, এইটা একটা সারফেস, এটা আরেকটা, আর সিমেন্ট আর এর সারফেস, সিমেন্ট আর স্যান্ডের সারফেস, এটা কি হচ্ছে, এই সব জিনিসগুলো এটা জাস্ট লাইক এরকম টাইপের একটা ইন্টারফেস দিচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা, যে স্যান্ড আমাদের যে মানে দুটো মেটেরিয়ালের মধ্যে যে কানেকশন, যেখানে এই দুটো মেটেরিয়াল, এই যে দুটো মেটেরিয়াল, আমাদের কংক্রিট তো, এই জন্যই তোমাদের বললাম যে কংক্রিট কি হচ্ছে, কংক্রিট এতগুলো কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট, সিমেন্ট, এই তিনটে জিনিসের কি, হার্ড তিনটে জিনিসের হচ্ছে কি মিশ্রণ আর ওয়াটার, ঠিক আছে। এরা যখন একসাথে আসছে, এই যে ইন্টারফেস, এই যে এরকম পোর্শনে হাজার হাজার এরকম ইন্টারফেস তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে, হ্যালো, ইন্টারফেস। ইন্টারফেস মানে কন্ট্যাক্ট সারফেস, ইন্টারফেস অর কন্ট্যাক্ট সারফেস। যখন তুমি এটার মধ্যে কম্প্রেশন দিচ্ছ, তখন তো এই ইন্টারফেসটা ইজিলি, এই যে কম্প্রেশন ফোর্সটাকে ইজিলি ট্রান্সফার করে দিচ্ছে তোমার কার মধ্যে, বাকি যে কোর্স এগ্রিগেট আছে তাদের মধ্যে, ঠিক আছে। যখন কম্প্রেশন অ্যাপ্লাই হচ্ছে, তখন এই ইন্টারফেসগুলো, যখন এই ইন্টারফেসটা যেমন যখন কম্প্রেশন অ্যাপ্লাই করলে, তখন এই ইন্টারফেসটা খুব ইজিলি কি করলো, কম্প্রেশনটাকে ট্রান্সফার করে দিল। কিন্তু যখন তুমি টেনশন যখন অ্যাপ্লাই করলে, তখন এই ইন্টারফেসটা টেনশনটাকে কি করলো, ট্রান্সফার করতে পারলো না। যদি ট্রান্সফার করতেই পারতো, তাহলে এইটা কি করতো, ঢাকনাটা বেরিয়ে আসতো না। এই ক্ষেত্রে কি হতো, টেনশন যদি টেনশনটাকে সেইভাবে ট্রান্সফার করতে পারতো, তাহলে কংক্রিট আর টেনশনে উইক হতো না। যেহেতু শুধু কম্প্রেশনটাকেই ট্রান্সফার করতে পারছে ইন্টারফেস যেগুলো হচ্ছে, এই ইন্টারফেসগুলো কি হচ্ছে, যেহেতু খালি কম্প্রেশনটাকেই ট্রান্সফার করতে পারছে, সেহেতু কংক্রিট কম্প্রেশনে তো স্ট্রং, কিন্তু যখন আমরা টেনশন অ্যাপ্লাই করছি, এই ইন্টারফেসগুলো কি হচ্ছে, এই যে ইন্টারফেসগুলো এই কম্প্রেশনটা, এই টেনশনটাকে, মানে টেনশন অ্যাপ্লাই করছি, এই টেনশনটাকে কি হচ্ছে, ট্রান্সফার করতে পারছে না। সেই জন্য কি হচ্ছে, এই যে এগ্রিগেট আর এই যে আমাদের ইন্টারফেস আছে, ইন্টারফেসে কি হচ্ছে, ক্র্যাক সৃষ্টি হচ্ছে, ইন্টারফেসগুলোতে কি হচ্ছে, ক্র্যাক সৃষ্টি হচ্ছে। এই ক্র্যাক সৃষ্টি হয়ে যাচ্ছে, দেখো এরকম যেমন, সেই জন্য এটা কি হচ্ছে, তখন ব্রেক করে যাচ্ছে। বুঝতে পারলে, বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। কারো কোনো ডাউট? না স্যার। না। তাহলে এরপরে এই অ্যান্সারটা পারা যাবে যে কংক্রিট টেনশনে উইক কেন। কংক্রিট তো টেনশনে উইক, সেটা তো অনেক স্টুডেন্টই বলে দেবে, কিন্তু কারণটা কি, এই কারণটা জানা কিন্তু তোমাদের বাকি যে স্টুডেন্ট তাদের থেকে কিন্তু আলাদা করে দেবে, ঠিক আছে। এটা কি লিখে দিতে হবে, লিখবে এটা, লিখে না? স্যার এটা লিখিয়ে দিন। হ্যাঁ, concrete has concrete has 1000
2000 of interface. The interface are placed or is placed. Interface is a interface is a place of sorry place where কি বললাম যেখানে অ্যাগ্রিগেটার ফুল পুরোটা লিখে দিচ্ছি অ্যাগ্রিগেট and কি সিমেন্ট পেস্ট সিমেন্ট পেস্ট মানে সিমেন্ট পেস্টে কে কে থাকে and water mixer. সিমেনাস Water cemented mixture. সিমেন্ট পেস্ট মিট যেখানে ইন্টারফেস গুলো কোথায় থাকে যেখানে আমাদের অ্যাগ্রিগেটার সিমেন্ট পেস্ট মিক্স হচ্ছে বুঝতে পারলে কি হচ্ছে কংক্রিটের মধ্যে কি থাউজেন্ডস অফ ইন্টারফেস থাকে ইন্টারফেস গুলো কোথায় থাকে যেখানে কংক্রিট পেস্ট সিমেন্ট পেস্ট আর আমাদের অ্যাগ্রিগেট গুলো মিক্স হচ্ছে ঠিক আছে at this interface compression is easily transferred but কি হচ্ছে during tension force the breakage occur at the interface কি হচ্ছে during tension force the breakage যেহেতু ব্রেক করে যাবে কি হচ্ছে ইন্টারফেসে ব্রেক করে যাচ্ছে this lead to less strain in tension ঠিক আছে এই কারণটাই হচ্ছে এটাই কি করে এটাই কারণ হচ্ছে কি আমরা কংক্রিট লেস স্ট্রেন কংক্রিট কি টেনশনে আমাদের লেস স্ট্রেন আর স্ট্রেংথ কি লেস শো করে ঠিক আছে এই জন্যই এবার কি হচ্ছে যেহেতু ইন্টারফেসগুলোতে কি হচ্ছে ইন্টারফেসগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে এবার এই ইন্টারফেসগুলোতে আমাদের কি হবে ইন্টারফেসগুলোতে তখন আমরা যখন কি করব রেনফোর্সমেন্ট প্রোভাইড করব রেনফোর্সমেন্ট দেব তখন কি হবে এই ইন্টারফেসগুলোতে একে ব্রেক থেকে কি করবে প্রোটেকশন দেবে এই ফেসগুলোতে কি হবে ব্রেক থেকে আমাদের কি হবে প্রোটেকশন দেবে বুঝতে পারলে এইভাবেই কি হচ্ছে এই যখন এই ট্রান্সফারটাকে ইজি করে দিচ্ছে আমাদের কি রেনফোর্সমেন্ট সেই কারণে তখন আবার কি তখন আমাদের আবার কংক্রিটটা কি হয়ে যাচ্ছে কংক্রিটটা আবার টেনশনও স্ট্রং হয়ে যাচ্ছে এই কারণে আমরা কি করি আমরা স্টিল ইউজ করে থাকি ক্লিয়ার হ্যাঁ স্যার কারো কোনো হ্যাঁ ডাউট স্যার কারো কোনো ডাউট না স্যার
চলো এটা তো হলো নর্মাল কিছু প্রপার্টি। তাহলে কংক্রিটের তো তোমাদের আগের সেমে যেহেতু কংক্রিট ছিল, কংক্রিটের অ্যাডভান্টেজ গুলো তো জানা। কংক্রিটের কি কি অ্যাডভান্টেজ আছে বলতে পারবে? কংক্রিটের কি কি অ্যাডভান্টেজ? অ্যাডভান্টেজ কি, একটা ডিসঅ্যাডভান্টেজ তো বললাম, আর কি ডিসঅ্যাডভান্টেজ গুলো একবার বলে নাও তাহলে। একটা তো হলো কি কম্প্রেশনে, সরি টেনশনে কি হচ্ছে উইক, আর কি আছে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে? অনেকদিন এক ওয়েটে যদি থাকে তাহলে ওটাই জায়গাটা একটু ব্যথা হয়ে যায়। ওটাই কি বলে ওই প্রপার্টিটাকে? প্রপার্টিটাকে কি বলে? ভুলে গেছি স্যার। উইক ইন টেনশন। নেক্সট হচ্ছে কি, তুমি যে প্রপার্টিটা বলছো সেটাকে বলে ক্রিপ, সেটাকে বলে ক্রিপ। নেক্সট হচ্ছে কি শ্রিঙ্কেজ। শ্রিঙ্কেজ, ঠিক আছে। শ্রিঙ্কেজটা কি? শ্রিঙ্কেজটা হচ্ছে চেঞ্জ ইন অর রিডিউস ইন ভলিউম। যদি ভলিউম চেঞ্জ হয় সেটাকে বলা হচ্ছে কি শ্রিঙ্কেজ। যদি ভলিউম চেঞ্জ হয়ে যায় সেই ঘটনাটাকে কি বলা হচ্ছে আমাদের শ্রিঙ্কেজ। শ্রিঙ্কেজ কেন প্রবলেম করে? কারণ সিঙ্ক হয়ে গেলে কি হবে, ক্র্যাক ডেভেলপ হবে। কি ডেভেলপ হবে? ক্র্যাক। সিঙ্কেজ লিড টু ক্র্যাক। মানে তোমাদের আগে ক্লাসগুলো যেগুলো নিচ্ছিলাম ইউটিউবে সেখানে বলছিলাম যে সিঙ্কেজ মানে কি, আয়তনটা যেটা হচ্ছে হয় ছোট হয়ে যাবে, শ্রিঙ্ক মানে তো মেনলি ছোট হয়ে যাবে। কি হবে, নর্মাল কন্ডিশনের থেকে কি হবে, ছোট হয়ে যাবে। তাহলে কি হবে, মনে করো একটা তুমি কোনো দুটো কলমের মাঝখানে একটা কি হচ্ছে বিমকে তুমি কাস্ট করেছো, ঠিক আছে। এবার বিমটা যদি ছোট হয়ে যায় তাহলে কি হবে, এই যে জাংশনে কি হবে, জাংশন পয়েন্টগুলোতে কি ক্র্যাক হবে, চলে আসে। ক্র্যাক চলে আসবে। তাহলে ঠিক আছে। আর হচ্ছে কি, আর হচ্ছে আমাদের যে সাইজ স্ট্রেন, আমাদের যে মানে স্ট্রেন, যেটা স্ট্রেন চেঞ্জ উইথ সাইজ, চেঞ্জ উইথ কি সাইজ। আমাদের যে একটা কি বললাম, একটা আমরা যখন ল্যাবে টেস্ট করি তার সাইজ কি থাকে, কংক্রিটের সাইজ কি থাকে? 15 ইন্টু 15 ইন্টু 150 150 150 কিলোমিটার, 150 কিলোমিটার, 150 কিলোমিটার, স্যার আচ্ছা এমএম স্যার। অল ইন এমএম। আমরা আরেকটা কি দেখি, যখন আমরা এর বদলে 100 ইন্টু 100 ইন্টু 100 সাইজের করি তখন কি হয়ে যায়, তার স্ট্রেংথ আর এই স্ট্রেংথের মধ্যে কি হয়, আমাদের যেটা যখন ছোট সাইজের করি তার স্ট্রেংথ কি হয়, বেশি শো করে। স্ট্রেংথ যখন বেশি হয়। বেশি শো করে, কারণটা কি এই ক্ষেত্রে, কারণটা কি? আরে যারা আগের সেমে ছিল তারা তো বলো, কারণ হচ্ছে কি এটা। স্যার, অনেক অনেক বেশি কংক্রিট একসাথে মিক্স করলে তার মধ্যে যে এগ্রিগেট গুলো থাকে খারাপ হওয়ার চান্স বেশি থাকে। দেখো স্ট্রেংথ কি, স্ট্রেংথ হচ্ছে কি কোনো একটা জিনিসের সব থেকে যে কমজোর যে পার্টটা আছে, কমজোর উইকেস্ট যে পার্ট, উইকেস্ট যে পার্টটা আছে, উইকেস্ট যে পার্টটা আছে তার যা স্ট্রেংথ, উইকেট সব থেকে কমজোর যে জায়গাটা তার যা স্ট্রেংথ, সেটা হচ্ছে একটা একটা জিনিসের স্ট্রেংথ। মনে করো একটা চেন আছে, একটা কি আছে লোহার চেন আছে বা লোহার একটা রড আছে, ঠিক আছে। এখন লোহার একটা রড আছে, এই জায়গাটার স্ট্রেংথ হচ্ছে 100 সাম ইউনিট, এটা হচ্ছে 5, সরি 10, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, ঠিক আছে। এই চেনটাকে যদি আমাকে ভাঙতে হয় বা চেনটাকে আমাকে ডিস্ট্রয় করতে হয় তাহলে কত ইউনিট আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে? এর যে আমাকে কি করতে হবে, এটাকে ভাঙতে হলে বা এটাকে ড্যামেজ করতে হলে, একে ভাঙতে হলে কি এর স্ট্রেংথ কতটা, এর যে উইকেট যে পার্টটা আছে এই পার্টটার যা স্ট্রেংথ সেটাই এর স্ট্রেংথ।
ঠিক আছে। সেরকম কি হচ্ছে, যখন আমরা বড় সাইজের কংক্রিট তৈরি করছি তখন যে এগ্রিগেটগুলো আমরা ইউজ করছি, অনেক এগ্রিগেট ইউজ করছি। এবার এর থেকেও যখন আমরা সাইডে যে ইউজ করছি, সাইডে কি, তো সাইডে তো পুরো একটা পুরো বিমই কাস্ট করছি, তার তো সাইজ এই যে আমরা কিউব ইউজ করছি তার থেকে তো অনেক বেশি, তাই না? এবার কি হচ্ছে, এখানে যখন আমরা ন্যাচারাল যে এগ্রিগেটগুলো ইউজ করছি, ন্যাচারাল যে জিনিসগুলো ইউজ করছি, এখানে কি হচ্ছে, এর মধ্যে ডিসপিউট থাকার মানে এর মধ্যে কমজোর উইক মেটেরিয়াল থাকার চান্স অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই তো? যখন আমরা বেশি এগ্রিগেট ইউজ করছি, বেশি জিনিস ইউজ করছি, তার মধ্যে খারাপ জিনিস ঢুকে থাকার চান্স অনেক বেশি, হ্যাঁ কি না? বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ এবার এবার হ্যাঁ স্যার। যখন আমাদের কমজোর মেটেরিয়াল ওর মধ্যে, কমজোর এগ্রিগেট ওর মধ্যে ঢুকে থাকবে, তাহলে কি হবে সেক্ষেত্রে? সেক্ষেত্রে আমাদের কি স্ট্রেংথটা কম পাওয়ার চান্স অনেক বেশি হয়ে যাবে। সেহেতু কি হচ্ছে আমাদের, সেই কারণে কি বলছে, এইটাই হচ্ছে কারণ কি, আমরা যখন সাইজ এর উপর ডিপেন্ড করে কিন্তু কংক্রিটের স্ট্রেংথ আবার কমে যায়। যখন আমরা সাইজ বাড়াবো কংক্রিটের স্ট্রেংথ কিন্তু কি হবে, কমে যাবে। বুঝতে পারলে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। কারণ কংক্রিট হচ্ছে কম্বাইন অফ র মেটেরিয়ালস, অনেকগুলো র মেটেরিয়াল দিয়ে তৈরি। এবার কোন, আমরা যেহেতু র মেটেরিয়ালগুলো ল্যাবে তৈরি হচ্ছে না, সেহেতু র মেটেরিয়ালগুলোর যে প্রপার্টি সেটা আমরা মেনটেন করতে পারছি না, সেহেতু কি হতে পারে, লার্জ অ্যামাউন্টে যখন আমরা কংক্রিট তৈরি করব তখন আমাদের কি হতে পারে, সেটা প্রবলেম হতে পারে। সেই জন্য কি হচ্ছে, আমাদের নর্মাল স্ট্রেংথ যদি এফসিকে আসে, এফসিকে দিয়ে আমরা টার্ম করে থাকি, কিন্তু যখন আমরা এই ফ্যাক্টর অ্যাপ্লাই করব, সেহেতু আমরা তখন আমাদের কি, ফার্স্টে আমাদের যে অ্যাপ্লাই করতে হবে সেটা হলো সাইজ ফ্যাক্টর আর সাইজ ফ্যাক্টরই, সেফ ফ্যাক্টর আর সাইজ ফ্যাক্টর, সেটা হচ্ছে কত, 1.5। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে আবার আমরা আরেকটা ফ্যাক্টর ইউজ করি, এটা ফ্যাক্টরটাকে হয়ে যাবে 0.67 এফসিকে। এরপরেও আমরা কি করি, আরেকটা ফ্যাক্টর ইউজ করি, সেটা কি বলে, সেটাকে ফ্যাক্টর অফ সেফটি ইউজ করি, সেটার ফলে এটা আবার কত হয়ে যাবে, 0.447 এফসিকে। ঠিক আছে, এটা পরে পড়বো। এটুকু জেনে রাখো যে এটা হচ্ছে কি কংক্রিটের একটা ডিসঅ্যাডভান্টেজ, এই সাইজ বাড়ালে এটা কি হচ্ছে, স্ট্রেংথ কমে যায়। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। অ্যাডভান্টেজ দেখে নি তাহলে, অ্যাডভান্টেজগুলো বলতে পারবে? অ্যাডভান্টেজ কি আছে, কংক্রিট যে এত পরিমাণে কনজিউম হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে স্যার বেশি, হ্যাঁ বলো। স্যার বলছি স্যার স্টিলটা কিভাবে কম্প্রেসিভ স্ট্রেন্থটাকে বাড়ায় একটু ছবি এঁকে একটু বুঝিয়ে দেবেন? ছবি এঁকে মানে একটু বললাম ড্র করে, তখন তো একটু খেয়াল ছিল না, ঠিকঠাক করে খেয়াল করে দেখতে পাইনি। দেখো, এই আমাদের কংক্রিটটা কি বলে, টেনশনটাকে নিতে পারছে না কেন, কংক্রিট যেটা আছে সেটা টেনশনটাকে নিতে পারছে না কেন, কারণ ওর যে ইন্টারফেসগুলো আছে, এই যে মনে করি এটা ইন্টারফেস, ইন্টারফেসটাতে কি হচ্ছে, আমার যে লোড যে ট্রান্সফারটা সেটা ভালো হচ্ছে না। কেন? কারণ এই পোর্শনে কি হয়ে যাচ্ছে, ক্র্যাক হয়ে যাচ্ছে। এই পোর্শনটাতে যে হাজার হাজার যে ইন্টারফেস আছে, এই যে ইন্টারফেসগুলো, এতে কি হচ্ছে, আমাদের ক্র্যাক ডেভেলপ হয়ে যাচ্ছে। সেই জন্য কি হচ্ছে, আমাদের যে লোড ট্রান্সফারটা প্রপারলি হচ্ছে না। এই যে যেখানে ক্র্যাক হচ্ছে সেই পোর্শনে যদি আমরা কি করি, এই যে ক্র্যাক হচ্ছে এই পোর্শনে যদি আমরা স্টিল রেনফোর্সমেন্ট প্রোভাইড করে দিই, যেখানে ক্র্যাক হচ্ছে, ক্র্যাক কখন হবে, যে যখন টেনশন আসবে তখনই ক্র্যাক হবে। কম্প্রেশনে তো ওরা নিজেরা ইন্টারফেসগুলো খুব ভালো করে কাজ করবে, এদের কোনো প্রবলেম হবে না যে লোডটাকে ট্রান্সফার করা। যখন টেনশন আসবে তখনই আমাদের কি করতে হবে, স্টিল রেনফোর্সমেন্ট দিতে হবে। কারণ স্টিল রেনফোর্সমেন্টটা খুব ভালোভাবে কি করবে, যে এই যে লোড ট্রান্সফারটা খুব ভালো করে
লোড ট্রান্সফার যেটা সেটা খুব ভালো করে করবে। কম যখন টেনশন অ্যাপ্লাই করব তখনও, যখন টেনশন অ্যাপ্লাই করব তখন যে ইন্টারফেসটা যেটা ব্রেক করে যাচ্ছিলো একে ব্রেক করতে দেবে না, একে একসাথে রাখবে। আর যে লোড ট্রান্সফারটা খুব ইজিলি হবে। ঠিক আছে, এবার আমরা যখন নর্মাল কংক্রিটে দেখব তখন কি দেখব, আমাদের যেহেতু এভাবে লোড অ্যাপ্লাই হবে, তো আমাদের ওপর পোর্শনটা কি থাকে, টপ পোর্শনটা কি থাকে, টপ পোর্শনে আমাদের আসে কি আছে, কম্প্রেসিভ। কম্প্রেশন। আর যখন সিম্পলি সাপোর্টেড থাকে নর্মালি, তখন কি হয়, নর্মালি সিম্পলি সাপোর্টেড যখন থাকে তখন টপ পোর্শনে আসে আমাদের কম্প্রেশন আর বটমে আসে আমাদের কি, টেনশন। সেজন্য আমরা কি করি, বটমে আমরা কি করি, স্টিল রিইনফোর্সমেন্ট দিয়ে থাকি। বুঝতে পারলে, যাতে এই লোড ট্রান্সফারটা ইজিলি হয়, এই কারণে আমরা কি করি, স্টিল রিইনফোর্সমেন্ট দিয়ে থাকি। ঠিক আছে, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝেছো? হ্যাঁ স্যার। কিন্তু মজার কথা এটাই যে যখন আমরা বিমের বা কংক্রিটে যখন আরসিসি ডিজাইন করি, আমরা কম্প্রেশন জোনে, এই যে কম্প্রেশন জোনে তো কংক্রিটের স্ট্রেংথটাকে নিই, যখন টেনশন জোনটাকে দেখি, টেনশন জোনে এই জায়গাটাকে দেখো, এই জায়গাটাকে আমরা মার্ক করলাম, এই জায়গাটা মার্ক করলাম না, এখানে খালি আমরা ধরে নিই এখানে আমাদের কি আছে, নিচের যে পোর্শনটা নিউট্রাল অ্যাক্সিসের নিচে যেখানে টেনশন আসবে, সেই ক্ষেত্রে আমরা কি ধরি, আমরা ধরি খালি এখানে রেনফোর্সমেন্টই আছে এই নিচের পোর্শনে, এখানে কোনো কংক্রিট নেই। আমরা এটাই ধরে নিই যে এই পোর্শনে আমাদের কোনো রকম কোনো কি নেই, কংক্রিট নেই। আমাদের কি আছে, টেনশন জোনে খালি কি প্রেজেন্ট আছে, অনলি অ্যান্ড অনলি রেনফোর্সমেন্ট। ঠিক আছে, বুঝলে? হ্যাঁ স্যার। ক্লাস অ্যাভেলেবেল থাকবে তোমাদের অ্যাপে, কোনো টেনশন নেই। কিন্তু আমি অ্যাডভাইস করব ক্লাস অনলাইন মানে লাইভ ক্লাসে যোগ দাও, তাহলে কি হবে, যদি রিসেন্ট মানে ক্লাস চলতে চলতে কোনো ডাউট ক্রিয়েট হয় তাহলে জিজ্ঞেস করতে হবে। এমনিতে আমাকে অ্যাভেলেবেল পাবে যে কোনো টাইম, কিন্তু চেষ্টা করে যাতে লাইভ ক্লাস করতে পারো। ঠিক আছে, অ্যাডভান্টেজগুলো কি কি, স্ট্রং ইন কম্প্রেশন, আর কি যে র মেটেরিয়াল যেগুলো ইউজ হচ্ছে, র মেটেরিয়ালগুলো ইজিলি পাওয়া যায়, সব জায়গায় অ্যাভেলেবেল থাকে। আমাদের সিমেন্ট, অ্যাগ্রিগেট আর ওয়াটার সব জায়গায় ইজিলি অ্যাভেলেবেল। হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে এগুলো হয়ে যাচ্ছে অ্যাডভান্টেজ। আর কি, সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা, যখন কংক্রিট ফ্রেশ যখন কংক্রিট থাকে, ফ্রেশলি প্রিপেয়ার্ড কংক্রিট কি হয়, ইজ প্লাস্টিক ইন নেচার। প্লাস্টিক নেচারের জন্য কি হয়, কারণ প্লাস্টিক নেচার থাকে, এর সুবিধাটা কি, যে কোনো শেপে আমরা তাকে শেপ হ্যাঁ, দিতে পাবো। প্লাস্টিক ইন নেচার। তাহলে এর সুবিধা কি, আমরা যেমন চাইবো, মনে করো এরকম চাইলাম, এরকম কংক্রিটটাকে এরকম একটা শেপ দেবো, এরকম একটা শেপ দিয়ে এরকম টাইপের আমরা গিট তৈরি করব। একে এরকম শেপ দিয়ে দিলাম, মনে করো অন্য কোনো শেপ দেবো, ভাবলাম এরকম একটা শেপ দেবো, কি করলাম, এরকম শেপ দিয়ে দিলাম। কিন্তু এর আবার আরেকটা অ্যাডভান্টেজ কি, এই যখন ফ্রেশলি তো যখন থাকবে তখন কি থাকবে, প্লাস্টিক ইন নেচার। আর যখন হার্ড হয়ে যাবে, হার্ডেন কংক্রিট কি হচ্ছে, is as strong as rock। মানে কংক্রিট কি পাথরের মতো শক্ত, যখন কংক্রিট কি হয়ে যাবে, হার্ড হয়ে যাবে, সেটা হচ্ছে কি পাথরের মতো শক্ত। সেই জন্য কি হবে, খুব ইজিলি অনেক কম্প্রেসিভ লোড সে কি করবে, টেক কেয়ার করতে পারবে, কম্প্রেসিভ লোড কি করবে, সে নিতে পারবে।
ঠিক আছে, এগুলো নর্মাল একটা জিনিস, এগুলো মনে রাখবে। কি হবে? ডিউরেবল হবে। এগুলো ইজিলি তোমরা নিজেরাও কোশ্চেন এলে ইজিলি এগুলোর অ্যান্সার করতে পারো একটু কমন সেন্স রেখে। আর কি হচ্ছে ডিউরেবল, মানে খুব অনেকদিন টেকসই। নেক্সট আর কি লিখতে পারো? হাইলি, রেজিস্ট্যান্ট, হ্যাঁ, স্যার ওয়েদার ইফেক্ট থেকে রেজিস্ট করবে। আর সেই জন্যই হচ্ছে ফায়ার ডিউরেবল। রেজিস্ট্যান্ট, সেটাই হচ্ছে ডিউরেবল থাকবে, কারণ ডিউরেবল মানে কি হচ্ছে ক্ষয়ক্ষতি থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে আর বেঁচে থাকবে। আর কি হচ্ছে হাইলি ফায়ার অ্যান্ড কোরোশন রেজিস্টিভ। হাইলি ফায়ার অ্যান্ড কোরোসিভ রেজিস্টিভ মানে খুব ইজিলি আগুন ধরে না এটার মধ্যে, কংক্রিটের মধ্যে। আর কি জংও পড়ে না, জং পড়ে না। ঠিক আছে, ক্লিয়ার তাহলে? আর এই যে আমাদের যখন আমরা টেনশন জোনে, যখন আমরা কি বলি কংক্রিট কি করি, স্টিল ইউজ করি, তাহলে তখন ওরা খুব ভালো করে বাইন্ডিং নিজেদের মধ্যে অ্যাকশনও খুব ভালো হয়, নিজেদের মধ্যে যে ট্রান্সফার, যেটা লোড ট্রান্সফারটাও নিজেদের মধ্যে কি খুব ভালো করে। ঠিক আছে, আরেকটা কোশ্চেন করবে না, যেটা লিখলাম সেটা করে নেবে। আরেকটা জিনিস করে নাও। একটু আগে তো বললাম ফাইন অ্যাগ্রিগেট হিসাবে আমরা কেন ক্লেকে ইউজ করি না। এখন আমাকে বলো যে আমরা কংক্রিটের সাথে আমরা কেন যে রেনফোর্সমেন্ট যেটা দিই সেটা কেন স্টিলই দিই, স্টিল রেনফোর্সমেন্টই কেন প্রোভাইড করা হয় কংক্রিটের সাথে, বলতে পারবে? কারণ স্যার যখন ওয়েদার চেঞ্জ হবে তখন তার কারণ হচ্ছে কংক্রিটের স্টিলটা বলো বলো, একজন আরেকজনকে কাটো না, একজন কমপ্লিট করো, জলদি কমপ্লিট করো। যখন টেম্পারেচার বাড়বে কমবে তখন কংক্রিটের যে স্ট্রাকচারটা থাকবে ওটাও একটু হালকা কমা বাড়া করবে, তো তখন অন্য কোনো যদি আমরা হ্যাঁ, তো এটা মেটেল ইউজ প্রপার্টিটার করি। নাম কি? প্রপার্টিটার নাম কি? কোনটা প্রপার্টি স্যার? থার্মাল স্ট্রেস। থার্মাল কোফিসিয়েন্ট আলফা দুটোরই কংক্রিট আর স্টিল দুটোরই কি থার্মাল কোফিসিয়েন্ট, মানে ইউনিট ডিগ্রি, 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ালে বা কমালে, ইনক্রিজ অর ডিক্রিজ করলে এদের লেন্থের যে ইনক্রিজ অর ডিক্রিজ যেটা হয়, মানে যদি 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ায় তাহলে স্টিলের লেন্থ যতটা বাড়ে আমাদের কংক্রিটের লেন্থও ঠিক ততটাই বাড়ে। আর 1 ডিগ্রি টেম্পারেচার কমালে স্টিলের লেন্থ যতটা কমে আমাদের কংক্রিটের লেন্থও ততটাই কমে। এর ফলে সুবিধা কি হয়? এটা একই রকম বাড়া কমা করে, এর ফলে কি হয়, এটা যদি অন্য ম্যাটেরিয়াল ইউজ করি তাহলে কি হবে, এই যে আমাদের জয়েন্ট যেখানে কংক্রিট আর স্টিলটা জয়েন্ট থাকবে যে পোর্শনে, সেখানে কি হবে, যদি এরা একসাথে যদি বাড়া কমা না করে তাহলে এখানে ক্র্যাক সৃষ্টি হবে। এখানে কি হবে, যে জয়েন্টটা আছে জয়েন্ট থাকবে না। আমরা যেটা আমাদের যে স্টিলটা আছে, স্টিলের উপরে যে আমাদের কংক্রিটটা আছে, এবার এই কংক্রিটে এই দুটো সারফেসের মধ্যে যদি কি হয় ক্র্যাক চলে আসে, তাহলে কি হবে, তাহলে এটা তো লুজ হয়ে যাবে, কংক্রিট আর কন্ট্যাক্টে থাকবে না, তাহলে পুরো মেকানিজম যেটা সেটা হয়ে যাবে কি ফেল, যে মেকানিজম পুরোটা হয়ে যাবে ফেল। সেই জন্য আমাদের কি এমন কিছু ইউজ করতে হয়েছে যেখানে দুজন কি একই সাথে যে লেন্থের ইনক্রিজ আর ডিক্রিজ দুটো একই সাথে একই রকম হয়। এখানে খালি একটা জিনিসই স্যাটিসফাই করে কংক্রিটের সাথে, সেটা হচ্ছে কি স্টিল। ক্লিয়ার? হ্যাঁ স্যার। কারো কোনো ডাউট? আলফাটা কি বললেন? আলফাটাই হচ্ছে থার্মাল কোফিসিয়েন্ট। এটা হয় পার ডিগ্রি সেলসিয়াস, ইউনিট হয় কি পার ডিগ্রি
সেলসিয়াস। আরে আলফাটা কি এখন জিজ্ঞেস করছো? আর তো সেমিস্টার পেরিয়ে গেল। কারেকশন ডিউ টু টেম্পারেচার করেছিলে? কারেকশন ডিউ হ্যাঁ টু স্যার করেছিলাম তো, হ্যাঁ, করেছিলি। তো তুমি কি পুরুলিয়া থেকে? হ্যাঁ স্যার। আমারও মামাবাড়ি পুরুলিয়া। ঠিক আছে স্যার, आप लोग बोलते हैं। তুমি যখনই বললে কথা, যেটা হচ্ছে কি L0 আলফা কি ছিল, TM না T0 ছিল তো, টেম্পারেচার কারেকশন ছিল তো, টেম্পারেচার কারেকশন চেনে? হ্যাঁ স্যার। কিছু না বুঝতে পারলে সবসময় জিজ্ঞাসা করবে। কে বুঝতে পেরেছে তাতে তোমার কি আসা যায় বলো? যদি কেউ বুঝতে পেরেছে, সে জিজ্ঞাসা করছে না, তুমি বুঝতে পারোনি, তো তো প্রবলেম কি আছে? জিজ্ঞাসা করবে। এখন জিজ্ঞাসা করবে তবে তো পরীক্ষা খাতায় লিখতে হবে বা কোনো জায়গায় কোশ্চেন করলে অ্যান্সার করতে পারবে। আর এখানে তো শিখতেই এসছো, কেউ জানে সে অ্যান্সার জিজ্ঞাসা করবে না, প্রবলেম কি আছে? যে জানে জানে, আমি জানি না আমি জিজ্ঞাসা করবো, আর থেকে বড় সত্যি কি আছে? ঠিক আছে, কেউ ছোট থেকে ছোট কোশ্চেন, বড় থেকে বড় কোশ্চেন, কোনো প্রবলেম নেই, জিজ্ঞাসা করবে। তাহলে একটু আগে যে যে আমরা জিনিসগুলো লিখেছিলাম সেগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। কি কি আমরা একটু আগে পর্যন্ত যা যা লিখেছিলাম আমরা সেগুলো ক্লিয়ার হয়ে গেল। ফার্স্ট ক্লাস স্টার্টের আগে আমরা কি কি বলেছিলাম ক্লাসে দেখব, তার মধ্যে কয়েকটা জিনিস বাকি আছে। সেগুলো কি হচ্ছে আমাদের এফেক্টিভ ডেপথ, এফেক্টিভ কভার, এগুলো দেখা। দেখো মিনিট, আর 10 মিনিটে হয়ে যাবে। এটা একটা ড্র করে নাও এটা। কি ক্লাস ভালো লাগছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কারো কোনো অসুবিধা? না স্যার। কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? না স্যার। কোর্স নিয়ে কিছু কথা বলার আছে কারো? কোর্স নিয়ে কিছু কথা বলার আছে? কোর্সের ব্যাপারে কারো কিছু জানার আছে? মাইক অফ করো, কারো মাইক অন থাকলে। কোর্স নিয়ে কারো কিছু জানার নেই? দেখো, স্যার বলুন স্যার। হ্যাঁ স্যার বলুন। বলুন, আমি তো সব কিছু পোস্ট করে দিয়েছি। কোনো কিছু কি এক্সট্রা ইনফরমেশন জানার আছে? না স্যার, দেখা হয়নি ঠিকঠাক করে। ঠিক আছে স্যার। দেখো, মিনিমাম প্রাইস রাখা হয়েছে এখন, সেটা হচ্ছে কি 599। এটা হচ্ছে কোর্সের প্রাইস, হচ্ছে তোমাদের কি 599। এখানে কি দেওয়া হবে এর মধ্যে? তোমাদের তোমাদের নর্মাল 5টা সাবজেক্ট আছে, তার সাথে আর কি আছে, লাস্টে দেখো একটা সাবজেক্ট আছে তোমাদের ল্যাবের নিচে একদম 3 ক্রেডিট পয়েন্টের, প্রিকাস্ট প্রি টেনশন কংক্রিট, সেটাও কিন্তু পড়ানো হবে। তাহলে 6টা সাবজেক্ট হয়ে গেল। 6টা সাবজেক্ট, 6 মান্থ, 6 মান্থ 6টা সাবজেক্ট। তার সাথে তোমাদের কি 6টা সাবজেক্টে 6 মান্থে তোমাদের কত লাগছে, কত প্রাইস লাগছে? 590, 600 টাকা। মোটামুটি 600 টাকা, মানে পার সাবজেক্ট 100 টাকা। এইভাবে দেখো, তাহলে প্রত্যেক সাবজেক্টে 100 টাকা। এর থেকে ইজি আর এর থেকে সস্তা ডিল হয় না। আর কোয়ালিটিতে দেখলে ক্লাসের কোয়ালিটি এরকমই থাকবে প্রত্যেকটা ক্লাসের, খুব ইজিলি বুঝতে পারবে।
আর একদম বেস থেকে বুঝতে পারবে সব কিছু জিনিস। নেক্সট জিনিস যেটা হচ্ছে, প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড পাবে, রেকর্ডেড প্রত্যেকটা ক্লাস অ্যাভেলেবেল থাকবে। আর কি পাবে তোমরা, আর এরকম নোটস পাবে, এরকম কি হবে, নোটস পাবে। এরকম নোটস পেলে আমার যা মনে হয়, আমি বেশি পড়াশোনা করিনি, যেটুকুই করেছি, ঠিক আছে, বুঝতে পারলে? এরকম নোটস পেলে মনে হয় না তোমাদের আর কোনো বইয়ের দরকার থাকবে, ঠিক আছে। এখানে সব কিছু জিনিস কম্প্রেস করে লেখা আছে, ইজিলি হবে, খুব কম্প্রেসিভভাবে, খুব মিনিমাম এ দিয়ে লেখা আছে। যেটুকু পড়লে তোমাদের কাজে লাগবে, যেটুকু পড়া, সেটুকুই তোমাদের এখানে পড়ানো আছে, ঠিক আছে। বই তোমরা কিনতে পারো, কিন্তু এখানে এনাফ তোমাদের এরকম প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টের এরকম নোটস পাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? আর এটা, এই প্রাইসটা তোমাদের থাকবে ফার্স্ট 100 স্টুডেন্টের জন্য, আর 20th jan 20 তারিখের পরে কিন্তু এটা উঠে যাবে, ঠিক আছে, বুঝতে পারলে? ক্লাস কদিন হবে সপ্তাহে? 5 দিন, 6 দিন, 6টা ক্লাস থাকলে 6 দিন হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। কোর্স কমপ্লিট হবে, কোনো চিন্তা নেই, কোর্স এরকম ডিটেলসের সাথেই কমপ্লিট হবে। আর 100% তোমরা যদি ক্লাস করো, অনেকের থেকে অনেক বেশি আগে থাকবে, কিন্তু কন্ডিশন একটাই, যতগুলো ভিডিও আপলোড হবে সব ভিডিও যাতে দেখবে। ভিডিও না দেখলে কি করে তোমাদের বোঝাবো বলো? আমি তো আর স্বপ্নে আসতে পারবো না, আসতে পারবো কি? অতটা পাওয়ার হয়নি এখন আমার যে তোমাদের স্বপ্নে চলে আসবে। স্বপ্নে এলে তাহলে স্বপ্নে এসে বুঝিয়ে দিতাম, ঠিক আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ, দেখো এবার এটার মধ্যে দেখো, এখানে নোটিস করো, এটা দেখো কি, এই যে পোর্শনটা, এটা কি হচ্ছে, এটাকে আমরা বলছি, এটা কি, এটা হচ্ছে পুরো কংক্রিটের, যে আমাদের পুরো কংক্রিটটাকে যদি আমরা একটা সেকশন কাটি, একটা যদি একটা কি আছে, বিম আছে, এবার বিমটাকে আমরা এইখানে কাটলাম, কাটলে এরকম দেখতে হবে। এগুলো কি, এগুলো হচ্ছে কি আমাদের মেন রেনফোর্সমেন্ট, এটা হচ্ছে কি আমাদের মেন রেনফোর্সমেন্ট। আর উপরে এগুলো দেওয়া আছে, এগুলো কি, এটা তার সাথে এখানে একটু এগুলো হচ্ছে সাপোর্টিং রেনফোর্সমেন্ট দরকার, কারণ যে আমাদের এই যে আমাদের যে স্টিরাপটা যেটা আছে, স্টিরাপটাকে হোল্ড করার জন্য আমাদের কি লাগে, সাপোর্টিং রেনফোর্সমেন্ট লাগে। তো এটা হচ্ছে কি উপরে এমনি নর্মাল রেনফোর্সমেন্ট প্রোভাইড করতে হয়, যদিও কম্প্রেশন জোনে আমাদের স্টিল না দরকার পড়ে, তাও আমাদের প্রোভাইড করতে হয়। কারণ যে এই যে আমাদের স্টিরাপ যে এটা আছে, এটাকে কি বলছে, এটাকে কি বলে, এটাকে কি বলে, স্টিরাপ, এটাকে কি বলে, এটাকে কি বলছে, স্টিরাপ, এটাকে কি বলছে, মেন রেনফোর্সমেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে মেন রেনফোর্সমেন্ট, এগুলো হচ্ছে স্টিরাপ, এটা হচ্ছে পুরো কংক্রিটটা। নিউট্রাল জোনের, নিউট্রাল অ্যাক্সিসের উপরে থাকবে কম্প্রেশন জোন, নিচে থাকবে আমাদের টেনশন জোন। ক্লিয়ার? খুব একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, দেখো এটা তাহলে এই যে আমাদের যে এই রেনফোর্স স্টিরাপের নিচের থেকে, স্টিরাপের নিচের থেকে, স্টিরাপের যে পয়েন্ট, এখান থেকে স্টার্ট করে এই কংক্রিটের বটম পর্যন্ত, কংক্রিটের বটম মোস্ট ফাইবার যেটা আছে সেখান পর্যন্ত, যে এই যে কংক্রিট, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে কি বলা হয়, এই ডিস্টেন্সটাকে আমরা বলি ক্লিয়ার কভার, ক্লিয়ার কভার, ঠিক আছে। তাহলে আমরা এফেক্টিভ কভার কাকে বলি, এটাকে যদি ক্লিয়ার কভার বলি, তাহলে এফেক্টিভ কভার আমরা কাকে বলি, দেখো এই মিড পয়েন্ট আছে, মিড পয়েন্ট অফ নিউট্রাল অ্যাক্সিসের যে মিড পয়েন্ট, ঠিক আছে, এই মিড পয়েন্ট থেকে এই যে বটম ফাইবার, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমরা কি বলি, এই ডিস্টেন্সটাকে কি বলা হয়, এটাকে বলা হয় আমাদের কি, এফেক্টিভ কভার, এফেক্টিভ কভার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ক্লিয়ার কভার, এটা হচ্ছে আমাদের কি, এফেক্টিভ কভার। তাহলে মনে করো তুমি তোমার বন্ধুর কাছ থেকে
তোমার বন্ধু তোমার কাছ থেকে কিছুদিন কিছু ধার নিয়েছিল, আজকে তুমি তোমার বন্ধুর কাছ থেকে কিছু নিলে, তোমার বন্ধু যেটা নিয়েছিল সেটা একটা এক্স অ্যামাউন্ট ছিল, তুমি ওর কাছ থেকে এখন ওয়াই অ্যামাউন্ট ধার নিলে। তারপরে যখন তোমরা একসাথে বসলে তখন কি বললে, তখন তোমার বন্ধু বলছে কি ঠিক আছে তুই আমার কাছ থেকে তো এত টাকা, আমি তোর কাছ থেকে এক্স টাকা নিয়েছিলাম, তুই আমার কাছ থেকে ওয়াই টাকা পরে নিয়েছিস, তাহলে এখন তুই এই টাকা পাবি। তুই ওকে, তখন তুমি তো ওকে কি বললে, অত কিছু বুঝি না, ক্লিয়ারলি বল কত পাবি। ক্লিয়ারলি, ক্লিয়ারলি মানে কি, সব কিছু বাদ দিয়ে, সব কিছু যে বাদ দিয়ে যেটুকু থাকবে, এই যে একদম ক্লিয়ার যেটা থাকবে, ক্লিয়ার যেটা আমাদের কভার পাবো সেটাকে আমরা কি বলবো, ক্লিয়ার কভার। আর এফেক্টিভলি, এফেক্টিভলি যেটা আমরা কাজ করছি যে কভারটা, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই যে মিড পয়েন্ট থেকে এই বটম পয়েন্ট পর্যন্ত, সেটা হচ্ছে আমাদের এফেক্টিভ কভার। বুঝতে পারলে? ক্লিয়ার কভার মানে হচ্ছে কি সব কিছু বাদ দিয়ে, স্টিরাপ ফিস্টিরাপ সব কিছু বাদ দিয়ে, সব কিছু উপরেই রয়ে যাবে, তারপর স্টিরাপের একদম বটম পয়েন্ট থেকে আমাদের যে কংক্রিটের বটম মোস্ট পয়েন্ট পয়েন্ট পর্যন্ত যে আমাদের ডিস্টেন্স, সেটাকে আমরা বলবো ক্লিয়ার কভার। ঠিক আছে? আর এটাকে কি বলবো আমরা, এফেক্টিভ কভার। ক্লিয়ার? এতক্ষণ এত দূর পর্যন্ত সবার, এতটা পর্যন্ত সবার কভার ক্লিয়ার? এবার দেখো, যদি যদি আমাদের ক্লিয়ার কভার ইকুয়ালস টু আমাদের 25 mm দেওয়া থাকে, ক্লিয়ার কভার ইকুয়ালস টু যদি 25 mm দেওয়া থাকে, আর স্টিরাপ, এই যে স্টিরাপ, স্টিরাপ ইকুয়ালস টু দেওয়া থাকে, স্টিরাপের যে ডায়ামিটার, স্টিরাপের যে ডায়ামিটার সেটা আমাদের বলা থাকে 10 mm, 10 mm, স্টিরাপের ডায়ামিটার 10 mm। আর কি বলা থাকে, মেন যে রেনফোর্সমেন্ট, মেন রেনফোর্সমেন্ট যদি ধরো 28 mm, 28 mm, তাহলে আমাদের এফেক্টিভ কভার ইকুয়ালস টু কি হবে, আমাদের ক্লিয়ার কভার আছে 25 mm, এটা আছে 25 mm, এটা আছে আমাদের 25 mm। আমাদের যে স্টিরাপটা, স্টিরাপটা কত আছে, স্টিরাপটা কত বলছে, স্টিরাপটা আছে 10 mm, এইটুকু আছে কি 10 mm। ঠিক আছে? আর এই যে ডায়ামিটারটা, এই এর যে ডায়ামিটারটা, এটা বলছে কত আছে, এটা কত আছে বলছে 28 mm, এইটা পুরোটা আছে 28 mm। তাহলে এফেক্টিভ কভার কি হচ্ছে, আমাদের পুরো ক্লিয়ার কভার প্লাস পুরো স্টিরাপ প্লাস কি হচ্ছে, আমাদের যে রেনফোর্সমেন্ট আছে, মেন স্যার রেনফোর্সমেন্ট ডায়ামিটারের অর্ধেক, ডায়ামিটারের অর্ধেক, তাই তো, মেন যে ডায়ামিটার আছে তার অর্ধেক। তাহলে কি হচ্ছে, ফার্স্টে আমরা ক্লিয়ার কভার অ্যাড করব 25, দেন আমরা কি করব, স্টিরাপ অ্যাড করব 10, প্লাস আমাদের যে মেন ডায়ামিটার আছে, মেন রেনফোর্সমেন্টের যে ডায়ামিটার আছে তার অর্ধেক, এটা অ্যাড করলে কত আসছে, কত বললে, 49 49 mm। তাহলে আমরা কি করলাম, এফেক্টিভ ডেপথ বা এফেক্টিভ কভার বার করতে শিখে গেলাম, তাই তো? ক্লিয়ার? এটা এটা মিড পয়েন্ট না বলে এই লাইনটাকে কি বলতে পারি আমরা, এই লাইনটাকে কি বলতে পারি, এটা হচ্ছে কি লাইন বলতে পারি, এই যে সিজি, সিজি লাইন বলতে পারি। এই যে যদি এগুলো প্রত্যেকটা সেম সেম ডায়ামিটারে হয়, তাহলে এদের যে সিজি, এদের কোথায় থাকবে, এদের সেন্টারেই থাকবে, তাই তো? একটা সার্কেলের সিজি কোথায় থাকে, একটা সার্কেলের সিজি সেন্টারে থাকে। তাহলে এফেক্টিভ কভার, এটাকে যদি আমরা লিখি একটু ভালো করে, এটাকে আমরা কি করতে পারি, এটাকে সিজি লিখতে পারি এদের। তাহলে এফেক্টিভ কভার যদি আমাদের ডেফিনেশন লিখতে হয়, এফেক্টিভ কভার ইকুয়ালস টু কি, তাহলে এফেক্টিভ কভার ইকুয়ালস টু কাকে বলবো, ডিস্টেন্স ফ্রম
কি বললাম, ফ্রম সিজি অফ কার থেকে কার সিজি অফ মেন বার, এটা হচ্ছে মেন বার, টু বটম অফ or টু বটম ফাইবার, ঠিক আছে, টু দ্য or বটম ফাইবার অফ বিম। ক্লিয়ার হয়ে গেল আমাদের। ক্লিয়ার কভার কাকে বলবো, ডিস্টেন্স অফ সিজি ফ্রম বটম ফাইবার অফ দ্য বিম, তাহলে এবার বলো, তাহলে ক্লাস লম্বা হয়ে যাচ্ছে, 1 ঘন্টা তো হয়নি এখনো, কি হলো? আচ্ছা করান স্যার, অসুবিধা নেই। তাহলে ক্লিয়ার কভারটা কি? ক্লাসে আসবে, গল্পর মতো শুনবে, বাড়ি চলে যাবে, কিন্তু গল্পটা ধ্যান দিয়ে শুনতে হবে, ঠিক আছে। এই ক্লিয়ার কভারটাকে আরেকটা নাম আছে, এটাকে কি বলা হয়, নমিনাল, এটাকে আবার নমিনাল কভারও বলা হয়, ঠিক আছে। ক্লিয়ার কভারটাকে আরেকটা নাম কি আছে, নমিনাল কভার, ঠিক আছে। তাহলে ক্লিয়ার কভার কাকে বলছি, ক্লিয়ার কভার কাকে বলবো বলো, তোমাদের ভাষায় বললো, প্রথম থেকে স্টার্ট করো, ডিস্টেন্স ফ্রম, এটা ক্লিয়ার এফেক্টিভ কভার তো আমাদের সিজি থেকে দিলাম, ক্লিয়ার কভারটা কোথা থেকে নেব, ডিস্টেন্স ফ্রম বটম অফ reinforcement or bottom of reinforcement to bottom fiber of the beam, stirrup, distance from bottom reinforcement কোনো জায়গায় তো স্টিরাপ নাও থাকতে পারে, তাহলে আমরা স্টিরাপটাও এক টাইপের রিইনফোর্সমেন্ট, সেই জন্য আমরা খালি লিখবো রিইনফোর্সমেন্ট, ঠিক আছে। স্টিরাপ তো অনেক জায়গায় নাও থাকতে পারে না, শুধু রিইনফোর্সমেন্ট থাকতে পারে তো, বুঝতে পারলে ব্যাপারটা। যদি কোনো জায়গায় স্টিরাপ না থাকে, তাহলে স্টিরাপ ওয়ার্ডটা লেখা সব জায়গায় আমাদের ঠিক হবে না, তাহলে সেই জায়গায় আমরা কি লিখবো, রিইনফোর্সমেন্ট, ডিস্টেন্স ফ্রম বটম রিইনফোর্সমেন্ট to bottom fiber of the beam, ঠিক আছে। ক্লিয়ার হলো এতটা পর্যন্ত? বাস, আর কিছু নয়, আর একটা জিনিস করব, তারপর ছুটি। আমাদের ফোর্থ সেমের ক্লাস কবে থেকে শুরু হবে? ফোর্থ সেমে আজকে কি হচ্ছে? ও আচ্ছা, তাও ঠিক, মানে 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 তো অ্যাপ থেকে স্যার। তোমাদের যেদিন ক্লাসের বাইরে কিছুই হচ্ছে না। এবার কি হবে, তোমরা যদি জয়েন না করো, এই প্রথম একটা ক্লাস এমনি অ্যাভেলেবেল হবে সবার জন্য, তারপরে সেটা খালি ক্লাস এসে অ্যাভেলেবেল হবে, বুঝতে পারলে, অ্যাপে খালি থাকবে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এরকম আছে আমাদের, এটা আর চড়া করে আঁকলাম না, এটা হচ্ছে আমাদের আবার রিইনফোর্সমেন্ট রাখলাম। এবার দেখো এরকম রিইনফোর্সমেন্ট আছে, একটা লাইনে কিন্তু একই ডায়ামিটারের রিইনফোর্সমেন্ট আছে, সেটা ধরে নেবে, ঠিক আছে। এরকম এর উপরে আবার রিইনফোর্সমেন্ট আছে, এখানে আবার রিইনফোর্সমেন্ট আছে। এই ক্ষেত্রে এফেক্টিভ কভার কি করে বার করবে, এই ক্ষেত্রে এফেক্টিভ কভার কি করে বার করবে, এর ক্ষেত্রে আমরা এফেক্টিভ কভার কি করে বার করব, এফেক্টিভ কভার কি করে বার করছিলাম, এখানে ইফেক্টিভ কভার বার করছিলাম কি, ডিস্টেন্স অফ সিজি অফ মেন বার, যে মেন বার যেগুলো আছে আমাদের,
আমাদের যে মেন বারগুলো আছে, এই যে মেন বার, এদের যে সিজি, আমরা সিজি কোনো একটা কম্বাইন্ড স্ট্রাকচারে সিজি বার করতে শিখেছিলাম। যদি এটা কোনো কম্বাইন্ড স্ট্রাকচার হয়, কোনো কম্বাইন্ড স্ট্রাকচারে সিজি বার করতে শিখেছিলে? তাহলে আমাদের এই যে, আগে দেখো না, আমাদের এটা কি হচ্ছে, এটা এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, এর উপরে কম্প্রেশন জোন, এর নিচে আমাদের টেনশন জোন। কি হচ্ছে, এই যে রেনফোর্সমেন্টগুলো আছে, এদের আমাদের কি বার করতে হবে, এই প্রত্যেকটার রেসপেক্টে আমাদের কি এই প্রত্যেকটা যে আমাদের আছে তার একটা সিজি থাকবে, কম্বাইন একটা সিজি থাকবে। আমাদের সিজিটাকে বার করে নিলে হবে। এবার সিজিটা বার করে, এবার এই সিজিটা এইখান থেকে যে ডিস্টেন্স আসবে এটা হয়ে যাবে এই ক্ষেত্রে কি, এই যে সিজি ডিস্টেন্স এটাই হয়ে যাবে এক্ষেত্রে কি, এক্ষেত্রে এটাই কি হয়ে যাবে আমাদের এফেক্টিভ কভার। এটাই হয়ে যাবে আমাদের কি এফেক্টিভ কভার, এটা হয়ে যাবে কি আমাদের এফেক্টিভ কভার। বুঝতে পারলে? এবার এটা বার করব কি করে, যদি আমাদের এই ডিস্টেন্সগুলো দেওয়া থাকে, এই ডিস্টেন্সগুলো যে এর যে এই লাইনের যে সিজি, ফার্স্ট রোতে যে আমাদের রেনফোর্সমেন্টগুলো আছে সেগুলো কতটা ডিস্টেন্সে আছে, এগুলো যদি আমাদের বলে দেয় তাহলে এবার বার করতে পারবে। এই যে ডিস্টেন্সগুলো যদি আমাদের বলে দেয়, এটা মনে করো আছে y1, এটা আমাদের আছে y2 ডিস্টেন্সে, এটা আছে কোন ডিস্টেন্সে, y3 ডিস্টেন্সে। এগুলোর কম্বাইন যে এরিয়া সেটা হচ্ছে AST1, ঠিক আছে। এই সেকেন্ড রো এর এরিয়া হচ্ছে AST2, এই থার্ড রো এর এরিয়া হচ্ছে কম্বাইন যে টোটাল যে স্টিল আছে এর ইসে, তার যদি এ হয় AST3, টোটাল যে স্টিল। বুঝতে পারছো টোটাল স্টিল কী করে বেরোবে? মেন ফার্স্ট রোতে যে এগুলো আছে তাদের ডায়ামিটার মনে করে দেওয়া আছে কত, ডায়ামিটার ধরে আছে 28 mm, 28 mm। তাহলে আর আছে কটা, আছে লেস যে এরকম 6টা আছে, 6, এখানে 6টা আছে, এখানে আছে তোমার 3টে, এখানে 2টো, ঠিক আছে। যদি ডায়ামিটার ফার্স্ট রো, এটা ফার্স্ট রো, ফার্স্ট যে লাইনটা সেখানে আছে তোমার কটা, 6টা, আর ডায়ামিটার হচ্ছে তার 28 mm, তাহলে টোটাল এরিয়া কত হয়ে যাবে, AST1 ইকুয়ালস টু কি হয়ে যাবে, AST1 ইকুয়ালস টু কি হবে, হ্যালো, 28 into 6, আরে না স্যার, না স্যার, বলছি 6 into 28 স্কোয়ার, মানে পাই 28 স্কোয়ার বাই 4 হবে সম্ভবত। এইটা হবে টোটাল এরিয়া। এরকম করে বাকিগুলোর এরিয়া আমরা বার করতে পারবো। এটা ডাইরেক্ট প্রবলেমটাই তোমাদের করিয়ে দিচ্ছি। এটা এবার ফার্স্ট রোতে হচ্ছে এরিয়া, ডায়ামিটার হচ্ছে, প্রত্যেকটা ডায়ামিটার হচ্ছে কি 28 করে। সেকেন্ড রোতে যেটা আছে প্রত্যেকটা ডায়ামিটার হচ্ছে কত করে, লেটস সে 25 mm। তাহলে AST2 ইকুয়ালস টু কি হয়ে যাবে, আছে কতগুলো, 3টে আছে, বার 3 ইন্টু এরিয়া 4 নম্বর, সরি এটা ফার্স্ট রো হয়ে গেল, সেকেন্ড হয়ে গেল, থার্ড রো এর কি আছে AST3, টোটাল যে স্টিল থার্ড রোয়ে আছে আমাদের কটা, 2টো। থার্ড রোয়ের ডায়ামিটার কত, ডায়ামিটার যদি দেওয়া থাকে 20 mm, তাহলে যদি 20 mm ডায়ামিটার দেওয়া থাকে তাহলে, আর 2টো যদি বার থাকে 2 ইন্টু π/4 ইন্টু 20, হ্যালো, আচ্ছা 20 স্কোয়ার, 20 স্কোয়ার, এতটা হলো। এবার দেখো এই ডিস্টেন্স দেওয়া আছে প্রত্যেকটার AST দেওয়া আছে, তাহলে এরপরে এদের সিজি বার করতে পারবে, এই যে সিজি ডিস্টেন্সটা বার করতে পারবে। সিজির ফর্মুলা কি,
কম্বাইন কোনো সিজি বার করতে গেলে তার ফর্মুলা কি? y1 equal to a1 y1 plus a2 y2 plus a3 y3 by a1 plus a2 plus a3. কে বললে? আমি বাহ, আচ্ছা ভুল বললাম নাকি? না ঠিকই বলেছে মনে হচ্ছে। টোটাল এরিয়া যোগ হবে নিচে। ঠিক আছে, মোরলেস দেখো এটা একটা রেশিও। কিসের রেশিও? আমাকে বার করতে হবে ওয়াই, তাহলে আর এই ডিস্টেন্স আর এরিয়া, ডিস্টেন্স আর এরিয়ার একটা রেশিও। এটা যদি এদিকে এ করে লেখো তাহলে কি দেখাচ্ছে, একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্স যেটা কম্বাইন্ড ডিস্টেন্স বেরোবে, ইনটু হচ্ছে কি টোটাল যে এরিয়া অফ স্টিল, তার সাথে আবার স্টিল এরিয়া আলাদা আলাদা করে মাল্টিপ্লাই করে এখানে লেখা আছে। এটা খুবই ইজি মনে রাখার জন্য, কোনো ডিফিকাল্ট কিছু নেই। তোমরা ফার্স্ট সেম থেকে করছো, সেকেন্ড সেম থেকে সেকেন্ড সেম থার্ড সেম করেছো, এটা ফোর্থ সেমও পুরো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এটা কিন্তু থাকবেই, সিজি যেটা বার করা। এটা দেখে নেবে কি হচ্ছে, এর যে টোটাল যে এসটি আছে ইনটু এই বটম থেকে, আমরা এই বটম থেকে এই ওয়াইটা বার করছি, সেই জন্য আমাদের ডিস্টেন্সগুলো এই বটম থেকে নিয়ে থাকবো আমরা। এই বটম থেকে কতটা ডিস্টেন্সে আছে ইনটু হচ্ছে টোটাল কতটা স্টিল আছে, প্লাস এই বটম থেকে এই লাইনটা কতটা, এর যে সিজি আছে এর প্রত্যেকটা সিজি এর সেন্টার। হ্যাঁ বলো। স্যার বলছি, স্যার বলছি গ্যাপ গুলোর জন্য কোনো সিজি কোনো অসুবিধা হবে না? এখানে তো কংক্রিট নেই, এখানে তো কংক্রিট নেই, আমরা কি বলছি, কংক্রিট তো আচ্ছা। আমাদের নেই। গ্যাপগুলোতে কি আছে, গ্যাপগুলো এমনি আছে। গ্যাপগুলোতে যে কংক্রিট তো ফিজিক্যালি আছে, কিন্তু আমরা কোনো রকম কংক্রিটের কোনো কি করব না, টেনশন জন্য আমরা কংক্রিটকে ধরবো না। সেহেতু ওইখানে আমরা এখানে মেনলি কিছুই করছি না, এখানে মেনলি ভাবো এরকম কয়েকটা জিনিস রাখা আছে এরকম ডিস্টেন্সে, এরকম ভাবে, এদের আমরা খালি আমাদের সিজিটা বার করতে হবে এখন। এবার কি আছে কি না আছে পরের কথা, এগুলো আমাদের এখন ম্যাটার অফ কনসার্ন নয়। আর ম্যাটার অফ কনসার্ন হলেও ওইখানে যে কংক্রিট তো ফিজিক্যালি আছে, কিন্তু আমরা যেহেতু টেনশন জন্য আছে ওর স্ট্রেংথ আমরা নেব না, আর আমরা ধরে নেব এখানে কিছু নেই। ঠিক আছে, ঠিক ক্লিয়ার? আছে স্যার। হ্যাঁ স্যার। বুঝলে? এবার এখানে এই ভ্যালুগুলো বসিয়ে বসিয়ে দেবে, এই ভ্যালুগুলো এখানে, এই ভ্যালুগুলো বসিয়ে দিলে এইখানে তোমার এএসটি যেটা বেরিয়েছে, এএসটি এটা ক্যালকুলেট করে কত বেরিয়েছে, এএসটি ক্যালকুলেট করে কত বেরিয়েছে, y1 y2 y3, y1 y2 y3, এটা কি করে বেরোবে, এটা ডাইরেক্ট বলে দেবো কি কি হচ্ছে না বার করবে ডেটা থেকে, ডেটা থেকে বার করতে পারবে, বার করতে তো পারবে, একটু টাইম লাগবে বাস। এখন ডেটাগুলো আমি বলে দিচ্ছি। y1টা 99 mm, এটা y2 ধরে নাও 150, এটা চেক করবে হ্যাঁ, যে এই ভ্যালুগুলো তোমরা বার করতে পারছো কিনা। আমি এই ডেটাগুলো দিয়ে দেবো যে কতটা ডিস্টেন্স আছে কি আছে, আমি এটা লিখে দিচ্ছি এখন, এখানে লিখে দিচ্ছি y1 ইকুয়ালস টু পুট করবে 99 mm, y2 ইকুয়ালস টু পুট করবে 150.5 mm, y3 ইকুয়ালস টু পুট করবে তোমার 198 mm। ঠিক আছে, স্যার ডাটাগুলো কি আরবিটারি? ডাটাগুলো আরবিটারি ডাইরেক্ট ভ্যালু দেওয়া থাকতে পারে, আর এই যে এই স্পেসিফিকেশনগুলো দেওয়া থাকতে পারে। মনে করো এই যে লেন্থটা, এই যে ডিস্টেন্সটা, এটাকে কি বলছি আমরা, এই ডিস্টেন্সটাকে কি বলে থাকি, ক্লিয়ার কভার। ক্লিয়ার কভার। ক্লিয়ার কভার প্রোভাইড করেছে মনে করো 70 mm, ক্লিয়ার কভার প্রোভাইড করেছে 70 mm। হ্যাঁ স্যার 70 mm। হ্যাঁ, আর স্টিরাপ, স্টিরাপের ডায়ামিটার 10 mm, স্টিরাপের ডায়ামিটার কত 10 mm। তাহলে আমাকে বলো y1 ইকুয়ালস টু কত, আর এই যে ডিসটেন্সগুলো, এই যে একটা একটার সাথে যে ডিসটেন্স আছে, এই ডিসটেন্সগুলো দেওয়া আছে, এগুলো আছে, এই ডিসটেন্সগুলো আছে 25 mm করে। কত আছে? 25 করে।
25 mm, 25 mm, এটাও 25 mm, এই যে ডিসটেন্সটা আছে এখানে এটাও আমাদের কত 25 mm। তাহলে আমাকে বলো y1 ইকুয়াল টু কি করে বার করবে? y1 ইকুয়াল টু y1 ইকুয়াল টু 75 প্লাস 10 প্লাস 10 প্লাস প্লাস স্যার এই ডায়ামিটারটা কত হলো ডায়ামিটারটা এখানে দেওয়া আছে 28, তাহলে প্লাস প্লাস 14 প্লাস 20 আর 28/2 লেখো, একটু আস্তে আস্তে এগোও। তাহলে এটা হয়ে যাবে, এটাকে ডিভাইড করে দেখো ক্যালকুলেট করে কত আসছে, আসবে এটা, এটাকে যদি লেখো আসছে, আসছে এটা। হ্যাঁ স্যার আসছে। তাহলে এবার y2 টা বার করে দেখি কি কি আসছে y2 তে। 75 প্লাস 10 স্টিরাপের, তোমরা বিরক্ত হচ্ছে ক্লাস ছেড়ে দিচ্ছ সেই জন্যই এটা বাদ দিয়ে দিচ্ছিলাম, না হলে তো আমার কি প্রবলেম আছে বলো। স্যার পড়ান স্যার। স্টিরাপের 10 প্লাস ফার্স্ট রোতে যে মেন ডায়ামিটার আছে তার ডিসটেন্স, তার ডায়ামিটার কত 28 28 প্লাস 25 প্লাস 25 প্লাস প্লাস 12.5 এটা যেহেতু 25 আছে 25/2, ওটা যেহেতু ডায়ামিটার 25 আছে তার মানে 25/2, এটা ক্যালকুলেট করো কত আসবে, কত আসবে আমাদের এই ভ্যালুটা দেখো। হ্যাঁ স্যার তাই আসছে। তাহলে এবার y3 পর্যন্ত কি হবে, y3 পর্যন্ত 75 10 প্লাস 28 প্লাস প্লাস 25 প্লাস 25 প্লাস তারপরে স্যার আবার 25 প্লাস প্লাস কত আছে লাস্টের ডায়ামিটারটা কত 20 মানে 10 প্লাস 10 20/2, ঠিক আছে। হ্যাঁ স্যার। এবারে এইগুলো বার করো, এগুলো ক্যালকুলেট করো, এগুলো ক্যালকুলেট করলে কত আসছে, 198। হ্যাঁ স্যার ঠিক আছে। এটাকে হ্যাঁ এটা 198 আসছে, এটাকে করো এই এসটিটা যেটা বার করেছিলাম আমাদের কি আছে, এই ফার্স্ট রোতে আছে ছটা আছে আমাদের ছটা আছে আমাদের মেন বার, ছটা মেন বারের সেই জন্য 6, ডায়ামিটার আছে আমাদের 28, তাহলে টোটাল এরিয়া কত আসছে 3694.5 mm স্কয়ার, ক্যালকুলেট করে নেবে। এখানে আবার কি আছে, সেকেন্ড রোডের তিনটে আছে বার, তিনটে বার আছে, তার ডায়ামিটার 25 mm করে, এটা ক্যালকুলেট করলে কত আসবে 1963.5 mm স্কয়ার, এটা ক্যালকুলেট করলে কত আসবে। থার্ড রোতে আমাদের আছে দুটো বার, তাদের ডায়া আছে 20 mm করে, তাহলে এটা কত আসবে, কত আসবে 628.3 mm স্কয়ার। এবার এই ডেটাগুলো খালি এখানে বসিয়ে দাও, এই ডেটাগুলো নিয়ে এখানে বসিয়ে দাও। থ্রি সিক্স 9.4 ইন্টু y1 কত y1 কত দেওয়া আছে, y1 কত বেরিয়েছে 99 প্লাস স্যার বলছি AS3 স্যার 314.15 আসছে। ASC3 কত আছে, ও আচ্ছা দুই মনে হয়, হ্যাঁ দুই মনে হয় মাল্টিপ্লাই করাটা বলে। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, দুইটা মাল্টিপ্লাই করতে ভুলে গেছিলাম। একটু খালি ক্লাসে এসো, বাস ক্লাসে এলে আর যদি কোনোদিন প্রবলেম থাকে রেকর্ডেড ভিডিও তো থাকবেই, রেকর্ডেড ভিডিও দেখো, ক্লাস মিস করা যাবে না, ক্লাস মিস করলে কিন্তু নিজেরাই প্রবলেমে পড়বে। হ্যাঁ বলছি স্যার প্রিভিয়াস ইয়ারের স্টুডেন্টদের যে ক্লাসগুলো করেছেন সেগুলো রেকর্ডেড আছে অ্যাপে?
হুম, সেগুলো কি মানে সেগুলো কি আমরা অ্যাক্সেস করতে পারবো? সেগুলো দরকার। আর মানে থাকলে ভালো হতো। কে বলছে বলো? হ্যাঁ স্যার, কি বললেন? ক্লাস এগুলো দেখো, কিছুদিন অ্যাভেলেবেল পাবে মনে হয়, এই কিছুদিন। তা একবার টেকনিক্যাল টিমের সাথে কথা বলে নাও। আচ্ছা স্যার, ঠিক আছে। হুম। এখানে y3 আছে তোমাদের 198, 198 y3 ডিভাইডেড বাই, না হলে কি জিজ্ঞেস করে না, ওরা ভালো অ্যান্সার করতে পারবে। তোমার ডেভিড স্যারকে ফোন করো তোমাদের, আগে জয়েন করো এটা, তারপরে দেখা যাবে এটা। ও, এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে কত আসছে দেখো। ক্যালকুলেট করলে কত আসছে? এটা ক্যালকুলেট করলে আসছে তোমাদের 124.98 mm और 125 mm, 125 mm। এই যে পুরো ডিস্টেন্সটা, এটা যে উপর থেকে এই যে নিচ পর্যন্ত পুরো ডেপথটা যদি আমাদের ডি হয়, ডেপথটাকে আমরা যদি ডি লিখি, আর এই যে এই ওয়াইটা, এই ডেপথটাকে কি বলা হয়? এই সিজি থেকে নিচেরটাকে তো বলা হচ্ছে আমাদের কি, ক্লিয়ার এফেক্টিভ কভার। আর এই উপরের যে ডেপথটা, এটা কি বলা হয়? এফেক্টিভ 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 ডেপথ। এটা কি বলা হয়? এফেক্টিভ ডেপথ। যদি ক্যাপিটাল ডি টোটাল ডেপথ, এটা কি বলা হয়? টোটাল ডেপথ। টোটাল ডেপথ, টোটাল ডেপথ যদি 900 হয়, লেটস সাপোজ 900 mm হয়, তাহলে এফেক্টিভ ডেপথ ইকুয়ালস টু টোটাল ডেপথ মাইনাস, এটাকে স্মল ডি দিয়ে করা হয়, নোটিফাই করা হয় এফেক্টিভ ডেপথকে। তাহলে এফেক্টিভ ডেপথ ইকুয়ালস টু টোটাল ডেপথ মাইনাস কি? এফেক্টিভ কভার। এফেক্টিভ কভার। তাহলে এটাকে মাইনাস করলে কত আসবে? 900 মাইনাস 2125 মাইনাস করে দেখো কত আসছে, কত আসবে? 775 mm। ক্লিয়ার? কারো কোনো ডাউট? না স্যার। কোনো প্রবলেম কারো? ক্লাসে কিছু শিখতে পারলে? হ্যাঁ। তাহলে ক্লাস অফ করে দিচ্ছি তাহলে।